মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ঊনবিংশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কংসের জন্ম বৃত্তান্ত। উগ্রসেনের স্ত্রী ঋতুস্নান সেরে বান্ধবীদের নিয়ে সুজামুন পর্বতে বেড়াতে গিয়েছিলেন। সুন্দর পরিবেশে তাঁর মনে আসঙ্গ লিপ্সা জেগে উঠেছিল। ঠিক সেই সময় নিজের বিমানে চড়ে সেই পর্বতে উপস্থিত হয়েছিলেন সৌভদেশের রাজা দ্রুমিল। সুন্দরীকে দেখে দ্রুমিল মুগ্ধ হয়ে গেলেন। তিনি ধ্যানযোগে জানতে পারলেন এই নারী উগ্রসেনের পত্নী। দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে তাঁর সতীত্ব ভঙ্গ করলেন। একটু পরেই উগ্রসেন পত্নীর সম্বিত ফিরল এবং তিনি বুঝলেন যে এ অন্য কোনো পুরুষ। দ্রুমিল মোটেও লজ্জা না পেয়ে উল্টে নিজের কাজের প্রশংসা করলেন এবং নিজের ভাবী পুত্রের নাম দিলেন কংস। উগ্রসেন পত্নী অভিশাপ দিলেন যে অন্যায়ভাবে তাঁর গর্ভে পালিত এই পুত্রকে হত্যা করবে তাঁর স্বামী উগ্রসেনের বংশেরই আরেক পুরুষ। তো ওদিকে মথুরার রাজ কংস যদু বৃষ্ণি সংঘের গণমুখ্যদের রাত্রিকালীন সভায় ডেকেছেন এবং সেখানে নানানভাবে বসুদেবকে আক্রমণ করছেন। কংস বোঝাতে চাইছেন যে বসুদেবের জন্য তাঁদের সংঘের মধ্যে ফাটল ধরছে। বসুদেব কংসপিতা উগ্রসেনের সাহায্যে বড় হয়েও এবং এই মুহূর্তে কংসেরই চাকরি করেও কংসের অপকার করে চলেছেন। তার উচিত এখনই নিজের পুত্র কৃষ্ণকে কংসের হাতে তুলে দেওয়া। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, কংস সেই রাত্রিকালীন সভায় বসুদেবকে উদ্দেশ্য করে যে কথাগুলি বলেছিলেন তাতে সংঘ শাসনের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। শান্তি পর্বে ষড়শয়ান ভীষ্ম যুধিষ্ঠিরকে সংঘরাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে বলেছিলেন, সংঘরাষ্ট্রের গণমুখ্যেরা একসঙ্গে মিলিত হয়ে গণহিতে নিযুক্ত হবেন। সংঘের সম্মিলিত বুদ্ধি, শক্তি, উৎসাহ একত্র হলে সেই সংঘরাষ্ট্র জয় করা যেমন কঠিন, তেমনি সংঘের মধ্যে যদি সংঘমুখ্যদের একজন দুজন লোভ, মোহ অথবা মাৎসর্যে কাতর হন, তবে সেই সংঘরাষ্ট্রের গণমুখ্যদের মধ্যে ভেদ সৃষ্টি হয় এবং রন্ধ্রে প্রবেশ করে শত্রুতা। অতএব সংঘরাষ্ট্র টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো নিজেদের মধ্যে একতা। হয়তো এই একতা প্রকাশ করা এবং টিকিয়ে রাখার জন্যই কংস আজ এই জরুরি সভা ডেকেছেন। কিন্তু ঐক্য নষ্ট করার জন্য যে কংস আজ বসুদেবকে দুষছেন, সেই ঐক্য নষ্ট করার জন্য তার নিজের লোভ, মোহ এবং ক্রোধই যে দায়ী সেটা কংস বুঝতে পারছেন না। অবশ্য লোভ মোহ পীড়িত ব্যক্তি নিজের মোহকুলতা বুঝতেও পারে না। সংঘরাষ্ট্রে সংঘমুখ্যদের মধ্যে একতা রাখার জন্য প্রত্যেককে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। একটি বড় একান্নবর্তী পরিবারে যেমন হয়, ঠিক সেই রকম। সেই একতা বজায় রাখার জন্য কৃষ্ণ নিজে কত চেষ্টা করেছেন। উত্তরকালে তিনি নিজ মুখে বলেছেন, আমি নিজের প্রভুত্ব বিস্তার করে আমার জ্ঞাতি গোষ্ঠীকে দাসে পরিণত করতে চাই না এবং তা করিও না। ব্যাপার হলো যে প্রচুর প্রভুত্ব এবং ঐশ্বর্য লাভ করেও কৃষ্ণ যা করেননি, কংস তাই করেছেন নির্দ্বিধায়। জ্ঞাতি গণমুখ্যদের তিনি দাসে পরিণত করেছিলেন নিজের ঐশ্বর্য ভাবনায় এবং মগধরাজ জরাসন্ধের শক্তিতে প্রভাবিত হয়ে। তিনি এই রাত্রিকালীন সভায় গণমুখ্যদের সামনে এমন একটা প্রচার করতে চাইলেন যেন বসুদেবের জন্যই যদু বৃষ্ণি সংঘ ভাঙতে চলেছে। কিন্তু তার নিজের স্বার্থ চিন্তাতেই যে আজ অনেকেই বসুদেবের পিছনে এসে দাঁড়িয়েছেন, সেটা বোধহয় তিনি টেরও পাননি। অথবা হয়তো টের পেয়েছিলেন বলেই রাত্রিবেলার আকালিক সভা ডেকে বসুদেবের ওপর দোষ চাপিয়ে নিজের দোষ ঢাকতে চাইছেন। কংস যাই ভেবে থাকুন, তাঁর এই চাল ব্যর্থ হয়ে গেল যখন তাঁরই সামনে এক অন্ধক বৃদ্ধ কংসের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। এমন এক প্রতিবাদ যা কংসের সভায় এমন করে কেউ কখনো করেননি। কংস লক্ষ্য করেছেন অথবা করেননি, তিনি যখন বসুদেবকে নিন্দা করছিলেন তখন সভায় উপস্থিত অনেকেই কানে আঙুল দিয়েছেন এবং তাঁরা ভেবেই নিয়েছেন কংসের আয়ুষ্কাল শেষ হয়ে আসছে। কংস যা বললেন, বসুদেব তার কোনো উত্তর দিলেন না। কংসের মুখেই নিন্দাবাদ তিনি বহু শুনেছেন এবং তাঁর ভয় দেখানোতে এখন তিনি আর ভয় পান না। যদু বৃষ্ণি সংঘের অনেকেই এখন তার পক্ষে,
এবং কংসের অত্যাচার এবং তার স্বার্থসিদ্ধির প্ররোচনায় বিরক্ত হয়ে অনেকেই বসুদেবের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদুবৃষ্ণীদের 18টি কুলসংঘ যে কৃষ্ণের মধ্যে তাদের পরিত্রাতা পুরুষটিকে খুঁজে পেয়েছিলেন সে খবর মহাভারতেই আছে। যাই হোক, কংসের মুখে নিন্দামন্দ শুনে বসুদেব কোনো উত্তর দিলেন না, প্রতিবাদও করলেন না, তবে উত্তর এলো এবং প্রতিবাদও হলো। প্রতিবাদ করলেন একজন অন্ধক বৃদ্ধ। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1 লক্ষ জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কংস উগ্রসেনের ঔরস পুত্রই হন বা তাঁর স্ত্রীর গর্ভজাত অন্য কারো পুত্র, কিন্তু তিনি উগ্রসেনের কুলধারা, অন্ধকদের কুলমর্যাদাতেই পরিচিত। আহুক এবং উগ্রসেন অন্ধক কুকুরদেরই বংশধর, কংসও তাই। কিন্তু এখন যিনি প্রতিবাদ করতে উঠলেন তিনি একজন অন্ধক বৃদ্ধ, এবং তিনি প্রথমে পুত্র বলে কংসকে সম্বোধন করেছেন। তিনি কংসপিতা উগ্রসেন হতেও পারেন অথবা নাও পারেন, কারণ এই বৃদ্ধ 2-1 বার উগ্রসেনের উদ্দেশ্যেও ধিক্কার জানিয়েছেন। এমনও হতে পারে উগ্রসেন নিজেই নিজের উদ্দেশ্যে ধিক্কার জানিয়েছিলেন। যাই হোক, কংসের কথার প্রতিবাদ করার সময় তাঁর একটুও ভয় করল না এবং নিজের অন্তর্নিহিত সমস্ত শক্তি দিয়ে সমবেত যদুবৃষ্ণীদের সামনেই তিনি কংসের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। অন্ধক বৃদ্ধ বললেন, পুত্র, এতক্ষণ ধরে যে তুমি দীর্ঘ ভাষণ দেবার পরিশ্রম করলে, এর মধ্যে প্রশংসা পাবার মতো কিছু নেই। এই রকম নিন্দা করার ভাবনাটাকেই বরং ভদ্রলোকেরা নিন্দা করেন, বিশেষত সে নিন্দা যদি নিজের আত্মীয় বন্ধুদের বিরুদ্ধে প্রকটিত হয়। এবারে অন্ধক বৃদ্ধ গলা চড়ালেন, বললেন, দেখো কংস, তুমি যদি নিজে একজন যাদব না হও অথবা নিজেকে যদি তুমি যাদব মনে না করো, তাহলে জেনে রেখো যাদবরা কেউ এমন মাথার দিব্যি দেয়নি যে তারা জোর করে কেউ তোমাকে যাদব বানাতে চায়। তুমি যাদের শাসক, সেই অন্ধক বৃষ্ণীরা কোথাও আর কোনো মর্যাদা পায় না, এবং এই অমর্যাদার জন্য দায়ী তুমি নিজে। ব্যক্তিগতভাবে তোমার জন্যই আজ আমাদের এই অবস্থা। আমাদের এতগুলি কুলের মধ্যে তুমি ভোজই হও, যাদবই হও, তুমি কংসই হও, অথবা যে হও সে হও, তোমার মাথাটা তোমার সঙ্গেই জন্মেছে। সেই মাথায় জটা রাখবে নাকি মাথাটি ন্যাড়া করে ফেলবে সে তোমার ব্যাপার, কিন্তু তুমি তো বাচ্চা, তুমিই রইলে। আমার মাঝে মাঝে উগ্রসেনের ওপরেই রাগ হয়। কেবলই মনে হয় উগ্রসেনই আমাদের কুলের কুলাঙ্গার, যার জন্য এমন একটা ছেলে জন্মেছে এই কুলে যে ছেলে আমাদের জাতির মর্যাদায় বেমানান। বৃদ্ধের কথায় স্পষ্ট যে কংস যদি সংঘগুলির একতা নিয়ে একটুও ভাবতেন, তবে নিজের স্বার্থের প্রয়োজনে বৃষ্ণি কুলতিলক বসুদেবের ওপর এত অত্যাচার করতেন না। তাঁরই অত্যাচারে বসুদেব নিজের পুত্র দুটিকে নিজের কাছে রাখতে পারেননি। পিতা হিসেবে নিজের পুত্র দুটিকে বাঁচাবার চেষ্টা করার জন্য বসুদেবের নিন্দা করতে গিয়ে কংস আসলে নিজের স্বরূপটি প্রকাশ করে ফেলেছেন। অনেকক্ষণ ধরে কংসকে তিরস্কার করার পর অন্ধক বৃদ্ধ তাঁদের সংঘবৃত্তের সিদ্ধান্ত জানালেন। সংঘরাষ্ট্রের গাঠনিক দৃষ্টিতে সে সিদ্ধান্ত ছিল কংসের পক্ষে ভয়ঙ্কর। বৃদ্ধ বললেন, বসুদেবকে তুমি যেভাবে নিন্দা করলে, তাতে তোমার ওপর আমাদের যেটুকু স্নেহ ছিল, আজ থেকে সেই স্নেহ আমরা পরিত্যাগ করলাম। তুমি নিজের বংশের হিতের কথা ভাবনি, সেই জন্য আমরা তোমার সঙ্গে আর এক মুহূর্তও নেই। মহাভারতে কৃষ্ণ বলেছিলেন, কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জ্ঞাতিরা ত্রাণের আশায় আমাদের এসে ধরেছিলেন। এই সভাতেই হয়তো সেই সিদ্ধান্তের প্রকাশ্য ঘোষণা হয়েছিল। আরও একটা ব্যাপার এখানে ঘটেছিল। হরিবংশ অনুসারে সেই ব্যাপারটা ঘটেছিল একটু আগেই, অর্থাৎ অন্ধক বৃদ্ধের এই প্রতিবাদের আগেই। আসলে বহু অনুচর গুপ্তচর পাঠিয়ে কংস যখন কৃষ্ণকে হত্যা করতে পারলেন না, তখন তিনি নিজের চোখের সামনে কৃষ্ণ বলরামকে মেরে ফেলার একটা অদ্ভুত কৌশল বের করলেন। তিনি ঠিক করলেন মথুরার রাজপুরীতে ধনুর্যজ্ঞের আয়োজন করবেন। যজ্ঞ ব্যাপারটা এখানে নিতান্তই গৌণ। আসলে যেটা হবে সেটা হলো
একটা প্রতিযোগিতার আসর, যেখানে ধনুর্ধারী যোদ্ধারা পরস্পর বাণ যুদ্ধের প্রতিযোগিতা করবেন, মল্লযোদ্ধারা করবেন মল্লযুদ্ধের প্রতিযোগিতা। কংসের অধীনে দুর্দান্ত মল্লযোদ্ধা এবং ধানুষ্ক দুই ছিলেন। কংসের উদ্দেশ্য ছিল প্রতিযোগিতার ছল করে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে এসে চোখের সামনে তাদের নিশ্চিতভাবে মল্ল বা ধানুষ্ক দিয়ে মেরে ফেলা। অন্ধক বৃদ্ধের তিরস্কারের আগে সেই সভাতেই কংস আরেক সংঘমুখ্য অক্রূরকে ডেকেছিলেন। জাতি সম্পর্কের দিক থেকে অক্রূর কৃষ্ণের অনেক কাছের মানুষ। বৃষ্ণি বংশের মাদ্রীয় দেবমিরুষের বংশধারায় যেমন কৃষ্ণ বলরাম, তেমনি ওই বৃষ্ণি বংশেরই মাদ্রেয় যুধাজিতের ধারায় সফলকের পুত্র অক্রূর। অক্রূর অবশ্যই কংসের মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন এবং কংস তাঁকে বেশ বিশ্বাসও করতেন। সেই সভায় অক্রূরকে ডেকে কংস বললেন, আমার আদেশে তুমি ব্রজভূমি যাবে। ব্রজভূমিতে নন্দ নামে যে গোপতি আছে, সে আমাকে এখনো বার্ষিক কর দিতে আসেনি। সে যখন আমার প্রাপ্য কর দিতে আসবে, তখন তার দুই ছেলে কৃষ্ণ বলরামকেও তুমি সঙ্গে করে মথুরায় নিয়ে আসবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার বিংশাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।